একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু মহাকর্ষ বিভবের সংজ্ঞাটা কি ছিল। বলছিলাম যে অসীম থেকে আমরা কোনো বস্তুকে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় মহাকর্ষ বিভব। আমাদের অসীম বলতে এখানে আমরা ও বিন্দুটাকে ধরে নেব। অসীম বলতে আমরা কি করব, ও বিন্দুটাকে ধরে নেব। যদিও এখানে ও বিন্দুটা কিন্তু অসীম না। ও বিন্দু থেকে আমরা 1 কেজি ভরের বস্তুকে আমরা কি করব, এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে আনার জন্য কৃতকাজ বের করতে হবে আমাদের। তার মানে এই ও বিন্দুতে যে 1 কেজি ভরের বস্তুটা রাখা আছে তার উপরে এই চার কোণায় যে চারটা বস্তু আছে প্রত্যেকটা বস্তুই এখানে আলাদা করে তোমার জন্য মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে। এ বি সি ডি এই চার কোণায় যে চারটা বস্তু রাখা আছে চারটা বস্তুই ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে। অর্থাৎ ও বিন্দুতে যখন আমরা বিভব বের করব প্রত্যেকটার জন্য আলাদা করে আমাকে বিভব বের করতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের বিভবের সংজ্ঞাটা কি ছিল। বিভবের সংজ্ঞা ছিল v -gm / r এবং এই ক্যাপিটাল m টা কি ছিল, গুরুভর বস্তু। অর্থাৎ যে বস্তুটি মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে তাকে গুরুভর বস্তু বলে। তাহলে আমাদের এখানে গুরুভর বস্তু হচ্ছে এ বিন্দুতে 4 কেজি ভরের বস্তু, বি বিন্দুতে 4 কেজি ভরের বস্তু, সি বিন্দুতে 2 কেজি ভরের বস্তু, ডি বিন্দুতে 2 কেজি ভরের বস্তু। তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা করে আমাকে মহাকর্ষ বিভব বের করতে হবে। আচ্ছা, এখন আর আর হচ্ছে এখান থেকে এইটুকের দূরত্ব। যেহেতু ও বিন্দুতে বিভব বের করতেছি, ও থেকে বি এর দূরত্ব, ও থেকে এ এর দূরত্ব, ও থেকে ডি, ও থেকে সি, এই চারটা দূরত্ব বের করতে হবে। এখন আমাদের সুবিধা হচ্ছে যেহেতু এটা বর্গ, তাহলে আমরা কি করতে পারি, বর্গের কিন্তু একটা সুবিধা কি, বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি। বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, কিভাবে জানি, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তবে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে বলতো? √2 না, 2√2। বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তার সূত্র ছিল কি, যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2a। তাহলে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 2 মিটার করে, 2 মিটার করে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এখানে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ AC সমান BD হচ্ছে 2√2 মিটার। আমাকে তো কর্ণের দৈর্ঘ্য দরকার নাই, আমার দরকার হচ্ছে প্রত্যেকটা বিন্দু থেকে ও পর্যন্ত দূরত্ব। তাহলে ও হচ্ছে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যদি ও হয় তার মানে r হচ্ছে OA সমান OB সমান OC সমান OD হচ্ছে 2√2/2 অর্থাৎ √2 মিটার। অর্থাৎ তোমার ও থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব বা প্রত্যেকটা প্রান্তের দূরত্ব হচ্ছে তোমার √2 মিটার। √2 মিটার। এগুলো তো উঠাও। এগুলো উঠাও সবাই। স্যার বল। 1 কেজি ভরের বস্তুটা কি মূল বিন্দুতে, মানে 0 ও বিন্দুতে রাখা আছে, ও বিন্দুতে রাখা আছে। তাহলে উঠানো হয়েছে আশা করি। তাহলে সুতরাং ও বিন্দুতে মোট বিভব, মোট বিভব, তাহলে এখানে সূত্র ছিল -gm/r। তাহলে এখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে -g/r। ভর কি কি ভর, এদিকে 4 4 8 অর্থাৎ 4 কেজি প্লাস 4 কেজি প্লাস 2 কেজি প্লাস 2 কেজি প্লাস 2 কেজি। তাহলে টোটাল ভর আসে হচ্ছে আমাদের 4 4 8 8 আর 2 10 10 আর 2 হচ্ছে কত 12। তাহলে এখানে আমরা মানগুলো বসাই। আগে জি এর মান হচ্ছে 6.673
ইনটু 10 টু দি পাওয়ার -11, স্মল r এর মান হচ্ছে √2 আর এখানে হচ্ছে 12। দেখো কত আসে ও বিন্দুতে বিভব। চেক করো উত্তর কত আসে দেখো। ও বিন্দু বিভবটা কত আসে দেখো। -5.66 into 10 to the power -10. -5.66 into 10 to the power -10। 10. হ্যাঁ ঠিক আছে। -5.66 into 10 to the power -10 একক হচ্ছে জুল পার কেজি। জুল পার কেজি। উঠায় নাও। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন উত্তরটা। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব। ধন্যবাদ সবার। জি স্যার। স্যার একটু তাহলে উঠাও। ওকে, এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে, এবার প্রশ্ন কি কইছে ঘ নম্বরে, ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে নাকি গতিশীল, মানে ও বিন্দুতে যে তুমি 1 কেজি ভরের বস্তু রাখছো সেই বস্তুটা কি স্থির থাকবে কিনা। আচ্ছা তাহলে স্থির থাকার মানে বিষয়টা কি আসলে, আমরা ওই যখন মহাকর্ষীয় প্রাবল্য করছিলাম, মহাকর্ষীয় প্রাবল্যের সময় বলছিলাম যে মহাকর্ষীয় প্রাবল্য কি ছিল, যে একটা গুরুভার বস্তুর চারদিকে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়, সেই ক্ষেত্রের কোন বিন্দুতে যদি আমরা একটা একক ভরের বস্তু রাখি তবে বস্তুটি যে আকর্ষণ বল লাভ করে। তাহলে যেহেতু আমি এখানে খেয়াল করো এ বি সি ডি এই চারটা বিন্দুতে চারটা গুরুভার বস্তু রাখছি। গুরুভার বলতে এখানে এই ও বিন্দুতে যে বস্তুটা রাখা হয়েছে তার তুলনায় এদের ভর অনেক বেশি। তাহলে এই যে এখানে যে 1 কেজি ভরের বস্তুটা রাখছি সেই 1 কেজি ভরের বস্তুটা এ বিন্দুর কারণে তো একটা আকর্ষণ বল লাভ করবে, অর্থাৎ সে এ বিন্দুতে যাওয়ার ট্রাই করবে, সে বি বিন্দুতে যাওয়ার ট্রাই করবে, সে সি তে অথবা ডি তে যাওয়ার ট্রাই করবে। তো যেহেতু এখানে চারটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে, চারটা মহাকর্ষীয় ক্ষেত্র ওর উপর আলাদা করে চারটা বল তৈরি করবে। তাহলে এই চারটা বলের লব্ধি আসলে কোন দিকে হবে, নাকি বস্তুটা উপরের দিকে যাবে, নাকি এই দিকে যাবে, নাকি এই দিকে যাবে, নাকি এই দিকে যাবে, মানে কোন দিকে সে মুভ করবে কিনা সেটা তোমার জানা দরকার। প্রশ্ন করেছে যে বস্তুটি স্থির থাকবে কিনা। তাহলে স্থির যদি থাকতে হয়, মানে স্থির থাকার কন্ডিশনটা কি, স্থির থাকার কন্ডিশন হচ্ছে যে ও বিন্দুতে যেহেতু বস্তুটা আছে 1 কেজি ভরের বস্তুটা, তাহলে 1 কেজি ভরের বস্তু যদি ও বিন্দুতে থাকে ওর একটা নিচের দিকে বল কাজ করে, সেটা হচ্ছে ওজন অর্থাৎ mg। আর এই চারটা মহাকর্ষীয় গুরুভারের জন্য বা চারটা গুরুভার বস্তুর জন্য যে আকর্ষণ বল তৈরি হবে, সেই আকর্ষণ বল যদি একই সরলরেখা বরাবর বিপরীত দিকে কাজ করে এবং তার মান যদি ওজনের সমান হয়, কি বললাম, এই চারটা বলের লব্ধি যদি এই ও বিন্দু বরাবর লম্ব বরাবর উপরের দিকে কাজ করে এবং সেটার মান যদি ওজনের সমান হয় তবেই বস্তুটি স্থির থাকবে, নতুবা বস্তুটা গতিশীল হবে। এবং গতিশীল কোন দিকে হবে সেটাও বলতে পারবো আমরা, যদি mg এর মান বেশি হয় তবে নিচের দিকে হবে, আর যদি এই বলগুলোর লব্ধি মান বেশি হয় সেটা উপরের দিকে যাবে। তাহলে আমার টার্গেট হচ্ছে কি দেখা, সবগুলো বলের লব্ধি বের করা এবং সেই লব্ধি ডিরেকশন উপরের দিকে এটাও বের করব আমরা, এবং লব্ধি বলের মানটা ওজনের সমান কিনা সেটাও চেক করে দেখতে হবে। যদি সমান হয় তবে কিন্তু বস্তুটা স্থির থাকবে, নইলে স্থির থাকবে না। এখন আমাদের কাজ হচ্ছে কি,
এই প্রত্যেকটা বস্তুর জন্য এখানে কি বের করা, মহাকর্ষীয় প্রাবল্য বের করা। আমাদের এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা কি, যেহেতু 4 কেজি 4 কেজি সেম, 2 কেজি 2 কেজি সেম, অর্থাৎ এখানে আমাদের সুবিধা হচ্ছে দুইটা মান বের করলে চলবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যেহেতু 4টা বল কাজ করে, 4টা বলের জন্য একটা জিনিস খেয়াল করো, দেখো এ বিন্দুতে এখানে যে বলটা কাজ করবে, এই বলের ডিরেকশন কিন্তু সেন্টারের দিকে হবে, মানে যেহেতু এখানে গুরুভার বস্তু, মহাকর্ষীয় প্রাবল্য যেটা একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি আমি জানি মহাকর্ষীয় প্রাবল্যের ডিরেকশন কাজ করে গুরুভার বস্তুর দিকে। ও বিন্দুতে যখন এ বিন্দুর জন্য প্রাবল্য বের করবা, মহাকর্ষীয় প্রাবল্য, তার ডিরেকশন কিন্তু এই দিকে হবে, এই দিকে। আবার দেখো যখন সি বিন্দুর জন্য বের করবা, তখন কিন্তু গুরুভার বস্তু সি তে, তাহলে গুরুভার বস্তুর জন্য মহাকর্ষীয় প্রাবল্য কিন্তু সি বিন্দুর দিকে হবে। এই জিনিসটা খেয়াল করে ভালো করে, ও বিন্দুতে যখন তুমি এ বিন্দুর জন্য মহাকর্ষীয় প্রাবল্য বের করবে, তখন তার ডিরেকশন কিন্তু ও এ বরাবর। একইভাবে সি বিন্দুর জন্য যখন মহাকর্ষীয় প্রাবল্য বের করবে, তখন কিন্তু ও সি বরাবর, কারণ সি তে কি আছে, গুরুভার বস্তু আছে, গুরুভার বস্তু যেদিকে থাকবে মহাকর্ষীয় প্রাবল্য কিন্তু সেই দিকেই কাজ করবে। তাহলে তোমার কাজ কি, প্রথমে এই দুইটাকে সলভ করা, এটাকে এই দুইটাকে সলভ করলে সুবিধা, কারণ দুইটা একই সরলরেখা বরাবর পরস্পরের কি করে, বিপরীত দিকে কাজ করে, একই সরলরেখা বরাবর পরস্পরের বিপরীত দিকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর এর মান, দূরত্ব কত ছিল, দূরত্ব হচ্ছে √2 মিটার। মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশন কি ছিল, জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। অঙ্ক করার সময় কোনো মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই, এটা গত ক্লাসে বলে দিয়েছিলাম। তাহলে এ বিন্দুর জন্য প্রাবল্য বের করি, এ বিন্দুর জন্য মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে জি, জি এর মান হচ্ছে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11, আর এম এর মান হচ্ছে 4 কেজি, দূরত্ব হচ্ছে √2 স্কয়ার। কত আসে দেখো, এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত, কত আসে মানটা বলো। 1.33 into 10 to the power -10. 1 পয়েন্ট, একজন বল, একজন 1.33 1.33 46 46 আছে, 33 into 10 টু দি পাওয়ার 10 to the power -10. -10, 1.3346 10 টু দি পাওয়ার -10। অ্যানসার চেক করো সবাই, নিউটন পার কেজি। এর ডিরেকশন বলে দিতে হবে, যা কোন দিকে কাজ করে, যা ও এ বরাবর ক্রিয়া করে, যা ও এ বরাবর ক্রিয়া করে, ও থেকে এর দিকে, কারণ কি প্রাবল্য কাজ করে কি, গুরুভার বস্তু যেদিকে থাকবে সেই দিকে কাজ করবে। এবার সি বিন্দুর জন্য দেখো, সি বিন্দুতে 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11, 2 কেজি ভরের বস্তু রাখা, নিচে হচ্ছে √2 স্কয়ার, তাহলে এখানে এটা প্রাবল্য আসবে 6.673 10 টু দি পাওয়ার -11 নিউটন পার কেজি, কারণ √2 স্কয়ার করলে 2 হয়ে যাবে, 2 আর 2 কাটাকাটি চলে যাবে। তো এটার ডিরেকশন হচ্ছে যা ওসি বরাবর ক্রিয়া করে, যা ওসি বরাবর ক্রিয়া করে, যা ওসি বরাবর ক্রিয়া করে। এই পর্যন্ত উঠাও, যা ওসি বরাবর ক্রিয়া করে। মহাকর্ষ বিভব প্রাবল্য ওটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, তোমাদের কলেজের পরীক্ষায় বা বোর্ডেও টাইপের কোশ্চেন থাকতে পারে। কোশ্চেন তোলা হয়েছে না, The question take আরেকবার দেখান স্ক্রিনে। বুঝলাম না, আরেকটু বলো একটু Question take আরেকবার দেখাবেন স্ক্রিনে। কোশ্চেনটা। আচ্ছা, কোশ্চেনটা
তাহলে अलग है ठीक है তাহলে এখন চেক করো যে এ বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য ও এ বরাবর, সি বিন্দুতে হচ্ছে ও সি বরাবর। তাহলে ই এর মান অবশ্যই তোমার ইসি চেয়ে বেশি। দেখো তার মানে এ বিন্দুতে যে মহাকর্ষ প্রাবল্য কাজ করে তার মানটা বেশি, এর মান বেশি হবেই, বোঝা যায়, কারণ এর ভর 4 কেজি আর এর ভর 2 কেজি, এর ভর 2 কেজি। তাহলে যেহেতু এই বিন্দুতে বেশি, তার মানে এই এ আর সি এর যে লব্ধি, এ আর সি এর যে লব্ধি সেটা কাজ করবে অবশ্যই ও এ বরাবর। অর্থাৎ এ বিন্দুতে যেহেতু মহাকর্ষ প্রাবল্যের মান বড়, তাহলে এই দুইটা বিন্দুর জন্য যে লব্ধি প্রাবল্য সেটা কাজ করবে কি ও এ বরাবর। অর্থাৎ ই ও এ বরাবর যেহেতু কাজ করবে, এটা নাম দেই এ সি। তাহলে আমরা বলতে পারি যেহেতু ই এ গ্রেটার দেন ই সি, সুতরাং লব্ধি মহাকর্ষীয়, কারণ যেদিকে বড় ভেক্টরটার মান থাকে সেদিকে লব্ধি সরে যায়। যেহেতু সুতরাং লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য ই এ সি ইজ ইকুয়াল টু হচ্ছে ই এ মাইনাস ই সি, ই এ মাইনাস ই সি। বিয়োগ করো তো কত আসে মানটা? 6.673 into 10 to the power minus 11 6.673 into 10 to the power minus 11 নিউটন পার কেজি। এবং এই লব্ধি ডিরেকশনটা তোমাকে কিন্তু বলে দিতে হবে পরীক্ষায়, যে লব্ধিটাও অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করতেছে, যা ও এ বরাবর ক্রিয়া করে। যা ও এ বরাবর ক্রিয়া করে। তার মানে আমরা দুইটা ভরের কাজ শেষ করে ফেলছি। এবার অটোমেটিক ভাবে এই বিডি, কারণ মনে প্রশ্ন হতে পারে স্যার আপনি আলাদা করে কেন বের করলেন না, তারপর লব্ধি কেন করলেন না? অনেক ভাবে ম্যাথটা করা যায়। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, কারণ একই সরলরেখা বরাবর তুমি যদি বলগুলো বের করতে পারো, আর যেহেতু মহাকর্ষীয় প্রাবল্য বলো বা অভিকর্ষ বল বলো, সব ধরনের বলই কিন্তু আকর্ষণ ধর্মী। তার মানে আকর্ষণ ধর্মী বল মানে কি নেগেটিভ। তার মানে যেহেতু এখানে একই সরলরেখা বরাবর আছে, তার মানে এটা নেগেটিভ ফোর্স যদি নেগেটিভ করতে পারি তাহলে আমাদের কাজগুলো সুবিধা হয়ে যায়। আর নাহলে প্রত্যেকটা জন্য আলাদা করে বের করতে হলে তোমার ঝামেলা লব্ধি করতে। আর অনেক সিস্টেমে করা যায় ম্যাথটা, কিন্তু তোমার তার জন্য তোমার অতিরিক্ত পরিশ্রম করতে হবে, অত দরকার নেই আমার। কারণ এই টাইপের কোশ্চেন এইভাবে সলভ করতে সবচেয়ে ইজি আমাদের, যে একই সরলরেখা বরাবর যখন দুইটা মহাকর্ষীয় ক্ষেত্র থাকবে তখন তাদের লব্ধি বের করতে অনেক ইজি। ঠিক একই ভাবে যদি বিটির জন্য বের করো, সেম রেজাল্ট কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? দেখো তোমার বি বিন্দুতে 4 কেজি ভরের বস্তু রাখছো, তাহলে বি বিন্দুতে তোমার মহাকর্ষীয় প্রাবল্য ঠিক যা আগে ছিল এ বিন্দুতে সেম বের হবে, এবং ডি বিন্দুতে যা পাইবা সেটা কোনটা? সি বিন্দুটা পাইবা। অর্থাৎ একই ভাবে অনুরূপ ভাবে এটা করার দরকার নাই, এটা ডাইরেক্ট লিখে দিবা। অনুরূপ ভাবে লিখা যায় যে ই বি ডি সমান 6.673 into 10 to the power minus 11 নিউটন পার কেজি। এবং এটাও কোন দিকে ক্রিয়া করবে? এটা অবশ্যই ওবি বরাবর ক্রিয়া করবে, যা ওবি বরাবর ক্রিয়া করে। সেম উত্তরই বের হবে। দুইটা বল এই বরাবর কাজ করতেছে। এবার এই দুইটা বলের লব্ধি কোন দিকে থাকবে? দেখো একটা কাজ করে ও এ বরাবর, একটা কাজ করে ও বি বরাবর। তাহলে লব্ধি কোন দিকে থাকার কথা তোমাদের কি মনে হয়? এই দুইটা বলের লব্ধি কোন দিকে থাকবে বলো? দিকে স্যার, মানে মাঝখান দিয়ে। হ্যাঁ, মাঝখানে কোনো একদিকে থাকবে, তাই না? মাঝখানে কোনো একদিকে, এবং অবশ্যই মাঝখান বরাবরই থাকবে। কারণ আমরা সবাই ভেক্টরের সামান্তরিক একটা রুলস পড়ে আসছিলাম,
যে সামান্তরিকের কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের যদি মান সমান হয় তবে লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ থিটা ছিল আলফা বাই 2, থিটা ছিল আলফা বাই 2। এটার মানে কি? এটার মানে হচ্ছে দুইটা বলের মান যদি সমান হয় লব্ধি অবশ্যই ঠিক দুইটা বলের মধ্যবিন্দু বরাবর ক্রিয়া করবে। তার মানে অবশ্যই এই দুইটা বলের লব্ধি মধ্যবিন্দু বরাবর ক্রিয়া করবে। তাহলে আমরা এবার লব্ধি বের করুন। লব্ধি থাকবে ঠিক মাঝ বরাবর, অর্থাৎ এই দুইটা বলের লব্ধি ই একদম লম্ব বরাবর ক্রিয়া করবে, লম্ব বরাবর বাইরের দিকে ক্রিয়া করবে দুইটা বলের লব্ধি, নাম দিলাম ই। আচ্ছা, তাহলে এখন লব্ধির মানটা বের করতে হবে। লব্ধির মান বের করতে না পারলে তো আমরা দেখাইতে পারব না যে এটার মান কি ওজনের সমান এবং বিপরীত হয় কিনা। বিপরীত তো পেয়ে গেছি, যে ওজনের বিপরীত পেয়ে গেছি, এখন মান সমান কিনা সেটা জানতে হবে। তাহলে আমাকে লব্ধি বের করতে হলে লব্ধি সূত্র ছিল সামান্তরিকের r √p² + q² + 2pq cos আলফা। দুইটা ভেক্টরের আমাকে কি লাগবে? মধ্যবর্তী কোণ লাগবে। তাহলে মধ্যবর্তী কোণ মানে হচ্ছে এই কোণটা। তাহলে আমরা জানি যেহেতু এটা হচ্ছে 45 ডিগ্রি, কারণ সামান্তরিকের কর্ণ এই বিন্দুটাকে কি সমান ভাগে ভাগ করে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এই কোণটা 45, এই কোণটা 90, তাহলে এইটুক কোণ কত হবে? 45, এবং এইটুক কোণ 45, অর্থাৎ টোটাল যে কোণটা সেটা কত হবে? 90 ডিগ্রি। তার মানে এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। এটা নরমাল জিওমেট্রি তোমরা পারো সবাই। আর ইএসি ইবিডি সমান ইএসি সমান ইবিডি হচ্ছে 6.673 into 10 to the power minus 11 নিউটন পার কেজি। সুতরাং ই বিন্দুতে লব্ধি প্রাবল্য হচ্ছে ই এসি স্কয়ার প্লাস ই বিডি স্কয়ার প্লাস 2 ই এসি ই বিডি cos 90 ডিগ্রি। আর cos 90 মান যেহেতু 0 আর এই দুটার মান যেহেতু সমান, তাহলে একবারে এটা একটু মনে রাখবা, তাহলে তোমাদের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। লিখতে পারি আমরা ই এসি, যেহেতু ইএসি আর ইবিডি সমান, চাইলে চেক করে দেখতে পারো। এই মানটা পুরোটা 0, এই দুইটা যোগ করলে হবে 2, এটাকে বাইরে নিয়ে গেলে √2, আর এই স্কয়ার ছিল স্কয়ার উঠে গেছে, শুধু ইএসি। তাহলে এখানে মান বসায় দাও, √2 * 6.673 * 10 to the power minus 11। কত আসে রেজাল্ট? কথাটা স্পষ্ট আসে নাই, একটু ভালো করে আস্তে আস্তে বলো। 9.437 into 10 to the power minus 11. 9.43 into 10 to the power minus 11. ঠিক আছে, ওকে। 9.43 10 to the power minus 11। তো এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় প্রাবল্যের মান। এখন ওজনটা বের করতে হবে। তাহলে বুঝা যাচ্ছে যে কখনো সমান হবে না। কারণ কি? এই m ভর, অর্থাৎ এখানে যে বস্তুটা রাখছিলাম তার ভর ছিল 1 কেজি। তার ভর যেহেতু 1 কেজি, তার মানে বস্তুটার ওজন হচ্ছে m * g, তার মানে ওজন হচ্ছে 9.8 নিউটন। তার ওজন হচ্ছে 9.8 নিউটন, আর প্রাবল্যের মান হচ্ছে 9.43 10 to the power minus 11 নিউটন পার কেজি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে যে বস্তুটা স্থির তো থাকবে না, কারণ স্থির থাকতে হলে উপরের দিকে যে পরিমাণ বল কাজ করবে নিচের দিকে একই পরিমাণ বল কাজ করতে হইতো, সেটার মান আসে না। 9.43 10 to the power 11 আসছে এটা, আর এটার মান কত আসে? 9.8 নিউটন। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে পার কেজি কেন সমস্যা? যেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ছিল প্রতি একক ভরের জন্য নিউটন পার কেজি। এখন তুমি চাইলে যে সাইড তো নিউটন পার কেজি, এটা নিউটন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একক ভরের বস্তুর জন্য নিউটন পার কেজি। এখন তোমার বস্তুর ভরও 1 কেজি, মানে আমাদের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মহাকর্ষীয় প্রাবল্য E ছিল F/m। একক ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে E F/m। আমরা একটা কাজ করি, যেহেতু এটা তোমাদের মাথায় একটা প্রবলেম করতে পারে যে এটা নিউটন পার কেজি আর এটা নিউটন, এটা সলভ করুন কিভাবে।
তাহলে আমরা তো এফ, ওজন আর বল তো একই কথা, তাহলে আমরা এখানে যদি এফ বের করি, এফ হচ্ছে ই ইনটু এম, আর এম এর মানও কিন্তু 1 কেজি, তখন তোমার নরমালি গুণ করলে কত হবে 9.43 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন, আর তোমার ওজন বেরিয়েছে হচ্ছে 9.8 নিউটন। তার মানে তোমার ওজন এবং ওই বল দুইটা কি না, সেম না। তার মানে এই ও বিন্দুতে রাখা 1 কেজি ভরের বস্তুটি স্থির থাকবে না। সুতরাং ও বিন্দুতে স্থাপিত 1 কেজি ভরের বস্তুটি স্থাপিত 1 কেজি ভরের বস্তুটি স্থির থাকবে না। এবং এটা যদি কোন দিকে মুভ করে যদি চায় বলতো, কোন দিকে গতিশীল হতে পারে এটা, নিচের দিকে না উপরের দিকে হবে? স্যার নিচের দিকে। অবশ্যই নিচের দিকে হবে, থ্যাংক ইউ। কারণ 9.8 এই মানটা বড়, নিচের দিকে গতিশীল হবে, উপরের দিকে না। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমাদের বইতে মহাকর্ষ প্রাবল্য বিভব নিয়ে একটা ম্যাথই আছে, এই ম্যাথটাই খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন কলেজে এই ম্যাথটাই আসে বোর্ড পরীক্ষাতে। দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার স্যার ভর যদি চার জায়গা সেম না থাকে তাহলে কি আলাদা আলাদা করে প্রাবল্য বের করতে হবে? আরেকবার বললাম না। স্যার ভর যদি চার জায়গা ওই সেম না থাকে তাহলে কি স্যার আলাদা আলাদা বিন্দুর জন্য আলাদা আলাদা প্রাবল্য বের করতে হবে? আলাদা করে প্রাবল্য বের করে ওই যে সিস্টেম করে লব্ধি বের করতে হবে। এখানে যদি 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি থাকে, প্রত্যেকটা আলাদা করে বের করতে হবে। তাহলে আমাদের মহাকর্ষ বিভব আর প্রাবল্য নিয়ে প্রবলেম শেষ। এখন আমরা আজকে পড়ব হচ্ছে সেন্টার অফ মাস, আর যেটাকে বলা হয় ভর কেন্দ্র। এই জিনিসটা নিয়ে আমরা পঞ্চম অধ্যায়ে একটু পড়ছিলাম, যখন আমরা পঞ্চম অধ্যায়ে আমরা পাম্পের ম্যাথ গুলো করছিলাম। তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। স্যার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই না? না, একই না, একটু পার্থক্য আছে। ভার কেন্দ্র হচ্ছে তোমার যেখানে কোনো বস্তু সমস্ত ওজন কাজ করে, দুইটা প্রায় সেম, কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন একটা বস্তু বিন্দু আকৃতির থাকে, বিন্দু মানে একদম ক্ষুদ্র, যার কোনো অস্তিত্ব নেই, যে বিন্দু ভরের জন্য যেহেতু এর ওজনও নাই, তার মানে বিন্দু ভরের ক্ষেত্রে এর কোনো ভার কেন্দ্র থাকবে না, কিন্তু ভর কেন্দ্র অবশ্যই থাকবে। মানে প্রত্যেকটা বস্তুরই ভর কেন্দ্র থাকে, কিন্তু ভার কেন্দ্র সবার নাও থাকতে পারে। কারণ যেটা একদম ক্ষুদ্র, একদম তার ভর টেন্ডস টু 0, একদম ক্ষুদ্র, অ্যাকচুয়ালি তার কোনো ভার কেন্দ্র থাকে না, কারণ তার কোনো ওজন আমরা হিসেব করতে পারি না, কিন্তু তার ভর কেন্দ্র থাকে। এইটুকুই পার্থক্য। আর ভার কেন্দ্র হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি, যেটা ওজন, ডিরেকশন আছে একটা, কিন্তু ভর কেন্দ্রে কোনো ডিরেকশন নেই। আমাদের যে ম্যাথগুলো আজকে আমরা সেন্টার অফ মাস সিস্টেম বা ভর কেন্দ্র নিয়ে কাজ করব। তবে ভর কেন্দ্র নিয়ে আমাদের আইডিয়া মোটামুটি সবার একটু কম বেশি আছে, কারণ আমরা ফোর্থ অধ্যায়ে এই জিনিসগুলো একটু পড়ছিলাম, আবার ফিফথ অধ্যায়ে একটু পড়ছি। যেমন ভর কেন্দ্র বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোন বস্তুর ভর, সমস্ত ভর যে বিন্দুতে ক্রিয়া করে। যেমন এই শেপটা, এটা হচ্ছে একটা আয়তাকার বস্তু, তারপর এটা ধরো একটা বৃত্তাকার বস্তু বা রিং, এটা ধরো একটা গোলীয় মানে স্ফিয়ার, একটা সলিড স্ফিয়ার। এই জিনিসগুলো আমরা পড়ছি আসলে। এই ধরনের যেগুলো শেপ আমরা জানি, বা এগুলো বলা হয় কন্টিনিউয়াস অবজেক্ট, মানে এখানে ভরগুলো সব জায়গায় সমানভাবে আছে এবং এদের আকৃতিও কি সুনির্দিষ্ট। তাহলে এই ধরনের বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে ভর কেন্দ্র সবসময় কাজ করবে তার সেন্টার, এখানে কেন্দ্রে, এখানেও কেন্দ্রে। তারপর ত্রিভুজের ক্ষেত্র ভার কেন্দ্র বের করার ফর্মুলা তোমরা 9 10 এ হায়ার ম্যাথ উপপাদ্য করে আসছিলেন, ভার কেন্দ্র বের করা যায় কিভাবে। তাহলে এই ধরনের রেগুলার শেপ যে অবজেক্ট গুলো, তাদের ক্ষেত্রে ভার কেন্দ্র আমরা জানি, কিন্তু
যদি একটা সিস্টেম, ধরো একটা সিস্টেম বলে একটা ধরো অবজেক্ট, একটা অবজেক্ট যেখানে ভরগুলো ডিসক্রিট অবস্থায় আছে, মানে বিচ্ছিন্ন অবস্থা, এবং এক একটার ভর এক এক রকম, ডিসক্রিট ক্ষুদ্র ক্ষুদ্র গণনা করা যায় কিন্তু বিচ্ছিন্ন। তো এই ধরনের অবজেক্টের ক্ষেত্রে বা এই ধরনের ডিসক্রিট পার্টিকেলের ক্ষেত্রে তুমি ভর কেন্দ্র কিভাবে বের করবা, সেটাই আজকে আমাদের আলোচনা বিষয়। যেমন ধরো এখানে একটা সিস্টেমের, এখানে একটা এম ভরের বস্তু রাখা, এখানেও একটা এম ভরের বস্তু রাখা, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এটা একটা সিস্টেমের ভিতরে আছে, একটা অবজেক্টের মধ্যে দুটো ডিসক্রিট অবজেক্ট, দুইটা বস্তুরই ভর সেম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই সিস্টেমটা ভর কেন্দ্র কোথায়, এই সিস্টেমটার ভর কেন্দ্র কোথায়? d/2 তে। সহজ কথা, এটা চোখ বন্ধ করে বলা যায় যে ভর কেন্দ্র হবে কোথায়? d/2 তে, মধ্যবিন্দুতে হবে, কারণ যেহেতু দুইটা বস্তুর ভর সমান। এখন যদি একটা বস্তুর ভর m2m হয়, একটা বস্তুর ভর যদি 4m হয়, তো ভর কেন্দ্র এক্স্যাক্টলি কোথায় সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারো যে যে বস্তুটার ভর বেশি তার দিকে ভর কেন্দ্র সরে যাবে, এইটুকু তো আমাদের সবার আইডিয়া আছে। যদি এই বস্তুটার ভর 4 কেজি হয়, এটার ভর যদি 1 কেজি হয়, অবশ্যই ভর কেন্দ্র থাকবে 4 কেজির দিকে, কিন্তু কত সেটা আমরা বলতে পারবো না, কিন্তু অবশ্যই মানে ভর কেন্দ্রটা সরে যাবে কোন দিকে? যে বস্তুটা ভারী তার দিকে সরে যাবে। তাহলে এই ধরনের কেসে আমাকে ভর কেন্দ্র বের করার ফর্মুলা শিখতে হবে। এটা আমাদের বইতে নাই, কিন্তু আমাদের পরীক্ষার অনেক সময় আসে বা অ্যাডমিশন টেস্টেও আসে। তাহলে এই জিনিসটা আমরা সূত্র ডিরাইভ করব না, কিন্তু সূত্রটা শিখে নেব যে আমরা ভর কেন্দ্র কিভাবে বের করতে পারি। তাহলে আমরা ধরো এখানে একটা দ্বিমাত্রিক ব্যবস্থা নিলাম x y, এবং এটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এখানে m1 ভরের একটা বস্তু রাখা, যার দূরত্ব হচ্ছে r1, একইভাবে এখানে m2 ভরের একটা বস্তু রাখা, যার দূরত্ব হচ্ছে r2। প্রশ্ন হচ্ছে যে m1 আর m2 ভরের ভর কেন্দ্র কোথায় অবস্থিত? তুমি সহজভাবে বলবা যে স্যার m1 m2 ভর কেন্দ্র অবশ্যই তাদের মাঝের কোনো একদিকে থাকবে, রাইট? এদের ভর কেন্দ্র থাকবে ঠিক মাঝের কোনো একদিকে, সেন্টার অফ মাস, আর COM, সেন্টার অফ মাস। ভর কেন্দ্র থাকবে ঠিক তাদের মাঝের কোনো একদিকে। তো যেহেতু এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অবস্থিত, তার মানে ভর কেন্দ্রের এখানে দুইটা স্থানাঙ্ক থাকবে, একটা থাকবে x অক্ষ বরাবর আর একটা থাকবে অবশ্যই y অক্ষ বরাবর। তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা ভর কেন্দ্র কিভাবে বের করব সেই ফর্মুলাটা শিখব এখন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভর কেন্দ্র বের করার জন্য অবশ্যই একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে মূল বিন্দুটা, তোমাকে মূল বিন্দুটা হয় পরীক্ষায় বলে দিবে, তোমাকে মূল বিন্দুর মান ধরে নিতে হবে যে এই পয়েন্টটা মূল বিন্দু, হয় পরীক্ষায় বলে দিবে, বলে তোমাকে ধরে নিতে হবে, এবং তুমি যার সাপেক্ষে বের করবা বা যে বিন্দুর সাপেক্ষে বের করবা সেই বিন্দুর স্থানাঙ্ক সর্বদাই 0 0 ধরতে হবে। যার সাপেক্ষে বের করবা সেই বিন্দুর স্থানাঙ্ক সর্বদাই 0 0 ধরতে হবে। তার মানে তোমাকে ভর কেন্দ্র বের করার জন্য অবশ্যই একটা মূল বিন্দুর সাপেক্ষে বের করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, একটা মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে আগে একটু উঠাও, তবে সূত্রটা দেখি। চিত্র আঁকা হয়েছিল না? আচ্ছা, তাহলে ভর কেন্দ্রের যদি আমরা একদম নরমাল সূত্র লিখতে চাই, যদি একদম ইন জেনারেল ফর্মুলা লিখি, আমরা ভর কেন্দ্র RCOM হচ্ছে m1 আর মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে r1, তার মানে m1 ইনটু r1, মূল বিন্দু থেকে m2 দূরত্ব হচ্ছে r2 প্লাস m2 r2, নিচে হবে ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে যেহেতু ভর কেন্দ্রে দুইটা স্থানাঙ্ক হবে, একটা x আর একটা y, তাহলে আমরা বলতে পারি যে সেন্টার অফ মাস অ্যালং দা x অ্যাক্সিস, মানে x অক্ষ বরাবর সেন্টার অফ মাসটা কত, যদি সেটা আমি লিখতে চাই, সূত্র হবে m1
x1 plus m2 x2 divided by m1 plus m2. সেভাবে center of mass along the y-axis, center of mass along the y-axis m1 y1 m2 y2 divided by m1 plus m2. The center of mass along the y-axis অর্থাৎ তোমাকে পরীক্ষা কি করবে, তোমাকে পরীক্ষায় m1 এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, মনে করো x1 y1, m2 এর স্থানাঙ্ক দেওয়া থাকবে x2 y2, তোমাকে বের করতে হবে সেন্টার অফ মাস কত। জানো, তারপর আমরা एग्जांपल দেখুন। একজনের মাইকটা অফ করো, সাউন্ড আসছে। जी सर तुलसी। আচ্ছা, তাহলে আমরা एग्जांपल দেখি। মনে করো এখানে একটা বর্গ দেওয়া আছে, বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং প্রত্যেকটা পয়েন্টে তোমার m কেজি ভরের বস্তু রাখা আছে। m কেজি ভরের বস্তু রাখা আছে। প্রশ্ন করেছে যে এই সিস্টেমটার ভর কেন্দ্র কোথায় অবস্থিত, এই সিস্টেমটা ভর কেন্দ্র কোথায়, তো অবশ্যই মাঝের কোন একদিকে থাকবে, সেটা আমাকে বের করে দেখাতে হবে। তাহলে যেহেতু এটা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা মানে x y, তাহলে আমাকে একটা পয়েন্ট বের করতে বলছি আমি, যে আগে আমাকে একটা বিন্দু বের করতে হবে যার সাপেক্ষে আমরা বের করব। তাহলে আমরা ধরে নেই যে এটার সাপেক্ষে, সে আমরা এটার সাপেক্ষে বের করতে চাই। তো এটার সাপেক্ষে যদি বের করি তার মানে এটাকে ধরতে হবে আমার মূল বিন্দু 0 0। আচ্ছা, তাহলে এটার স্থানাঙ্ক কত, যদি x অক্ষ বরাবর, খেয়াল করো যদি x অক্ষ বরাবর, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তার মানে a 0। খেয়াল করো জিনিসটা। আবার দেখো এটা হচ্ছে y অক্ষ, খেয়াল করবে স্থানাঙ্কগুলি ভালো করে খেয়াল করবে, যেটা y অক্ষ, y অক্ষ বরাবর অবস্থিত m টা, এর স্থানাঙ্ক হবে 0 a। মানে এই বিন্দুর সাপেক্ষে তুমি এই পয়েন্টগুলো খুঁজে বের করবে। m এই বিন্দুটার সাপেক্ষে এটার স্থানাঙ্ক হচ্ছে কত, a0, অবশ্যই এটা বুঝে যাইতেছে। আবার এটার সাপেক্ষে 0a, এটার সাপেক্ষে 0a, কারণ এটা হচ্ছে y অক্ষ ডিসটেন্স, আর y অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত ভুজের মান 0। আর এটাকে কিন্তু x অক্ষ বরাবর মান আছে, y অক্ষ বরাবর মান আছে, এটার স্থানাঙ্ক। কারণ x অক্ষ বরাবর এর অবস্থান হচ্ছে a, y অক্ষ বরাবর এর অবস্থান হচ্ছে a, তার মানে এটার স্থানাঙ্ক হচ্ছে a a। জাস্ট নরমালি তুমি কি করবা, x আর y তে ভাগ করে নিতে হবে। এটা x মূল বিন্দু ধরছো, তাহলে মূল বিন্দু থেকে এটা ডিসটেন্স কত হবে, a0, কারণ x অক্ষের উপর অবস্থিত, এটা y অক্ষের উপর অবস্থিত 0a। আর এই পয়েন্টটাকে কিন্তু তুমি যদি x অক্ষ থেকে বের করতে চাও, তবে প্রথমে x অক্ষ বরাবর যেতে হবে কত, a, আবার y অক্ষ বরাবর যেতে হবে কত, a। তাহলে এই স্থানাঙ্ক কত হবে, a, a। তোমাকে প্রশ্ন করছে সেন্টার অফ মাস কত, তাহলে প্রথমে সেন্টার অফ মাস along the x axis, তাহলে চারটা মাস আছে। আচ্ছা, তাহলে প্রথমটাকে দেখো m into x1, তাহলে m into x1 মানে 0, m into 0 প্লাস এটা মনে করো m, এটার x এর মান কত, a, তাহলে m into a, এটার মান m into a, এটার মান 0, এটার x এর কোনো স্থানাঙ্ক নাই, নিচে হবে 4টা m
সূত্র চেক করে দেখো, আগে সূত্র লিখছি আমরা। তাহলে এখানে শুধু কি থাকে আমাদের, এখানে থাকে শুধু 2m a, নিচে থাকে 4m, অর্থাৎ সেন্টার অফ মাস অ্যালং দ্য x অ্যাক্সিস হচ্ছে a ডিভাইডেড বাই 2, a ডিভাইডেড বাই 2। তার মানে আমরা সেন্টার অফ মাসের যে স্থানাঙ্ক x এর যে ভুজটা সেটার মান a বাই 2 আসলে তাই পাওয়ার কথা ছিল। এবং যেহেতু কারণ এই দিকে সেন্টার অফ মাসটা হবে মাঝখানে কোনো একদিকে, এবং এই পাশে যে পরিমাণ ভর এই পাশেও কিন্তু একই পরিমাণ ভর, তাই সেন্টার অফ মাস অবশ্যই a বাই 2 ডিসটেন্সই থাকবে। x অক্ষ বরাবর a বাই 2, এবং আশা করা যায় y অক্ষের দিকেও a বাই 2ই পাবো আমরা, কারণ এই পাশে ভর, বাম পাশের ভর আর ডান পাশের ভরের মান সেম। তাহলে এইটুকু উঠাও, সেন্টার অফ মাস অ্যালং দ্য x অ্যাক্সিস, তারপর y অ্যাক্সিস এটা বের করুন। center of mass along the y-axis. ঠিক আছে, তো এবার y axis বরাবর যাই, সেন্টার অফ মাস স্যার y axis বরাবর কি তো a বাই 2 ই বের হবে। হ্যাঁ a বাই 2 তো বের হবে, এটা আশা করি আমরা a বাই 2 বের হবে। তাহলে m এর স্থানাঙ্ক y এর কোটি হচ্ছে 0, তার মানে m ইনটু 0 প্লাস এটাও 0, এইটা a এবং এই পাশেরটাও a, কারণ কোটি হচ্ছে a, আর নিচে হচ্ছে 4m, এবং সেম ডিস্ট্রিবিউশন যেহেতু সেম এজন্য a বাই 2 ই আসছে। তাহলে তোমার সেন্টার অফ মাস x সেন্টার অফ মাস কমা y সেন্টার অফ মাস স্থানাঙ্ক হচ্ছে a বাই 2 কমা a বাই 2, a বাই 2 কমা a বাই 2। তো হচ্ছে এবার আমরা বুয়েটের মধ্যে কোশ্চেন ছিল ট্রায়াঙ্গেলের জন্য, সেটা আমরা দেখব এবার। ট্রায়াঙ্গেলের জন্য একটা কোশ্চেন ছিল বুয়েটে, ধরো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের এখানে m, এটার মানও m, এটার মানও m, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তোমার প্রশ্ন চাইছে যে সেন্টার অফ মাস কত, এবং তারা এখানে বলে দিয়েছে যে সেন্টার অফ মাস আপনি এই পয়েন্টের সাপেক্ষে বের করেন, অর্থাৎ এই পয়েন্টের সাপেক্ষে আমি সেন্টার অফ মাস বের করব। তো এই পয়েন্টের সাপেক্ষে যদি সেন্টার অফ মাস বের করি, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা ধরতে পারি 0 0, এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা ধরতে পারি 0 0। তাহলে এখন এই পয়েন্টের স্থানাঙ্ক হবে কত? অবশ্যই a 0, কিন্তু প্রবলেম দাঁড়াবে কোথায়? প্রবলেম হচ্ছে এইটার স্থানাঙ্ক আমি কেমনে বের করব। আগে কিন্তু বর্গ ছিল, সহজ ছিল, এইটার স্থানাঙ্ক আমি কেমনে বের করব বল। এই 3 নাম্বার যে ভর এটা, এটার স্থানাঙ্ক কেমনে বের করব? বলো স্যার মাঝে √2a²।
over 2 স্কয়ার বুঝলাম। স্যার আমরা একটা লম্ব টাই না তারপরে ওটার দৈর্ঘ্য বের করতে পারি না? হ্যাঁ good। তাহলে আমরা যদি লম্ব টানলাম, আচ্ছা লম্ব যদি টানি তাহলে প্রথমে এইটুক দূরত্ব কত হবে? a/2। a/2, তার মানে x অক্ষ বরাবর ওর অবস্থান হচ্ছে a/2, এটুকু আমরা সহজে নিতে পারি। আর এবার y টা লাগবে এইটুক, এইটুকু আমরা ইজিলি বের করতে পারি। কেন বের করতে পারি? কারণ সমবাহু ত্রিভুজ যেহেতু প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এইটুক বাহুর দৈর্ঘ্য কত? মনে করি এটা ধরে নিই আমরা a b c d, AD এর মানটা কত এটা তো বের করতে পারি আমরা। কোণ দেওয়া আছে, কোণের বিপরীত বাহু চাইছি লম্ব, এইটুক হচ্ছে a/2 লম্ব বাই ভূমি, বা সাইন দিয়েও করতে পারি। সাইন দিয়ে করলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, বা 10 দিয়ে করি আমরা, লম্ব বাই ভূমি দিয়ে করি। 10 60 ডিগ্রি, লম্ব হচ্ছে AD আর ভূমি হচ্ছে এইটুক, ভূমি হচ্ছে a/2 টাইমস 10 60 ডিগ্রি মান কত? √3 a/2, তাহলে কত আসবে? AD এর মান 2√3 ডিভাইডেড বাই a, 2√3 ডিভাইডেড বাই a, তার মানে তোমার AD এর মানটা হচ্ছে 2√3 ডিভাইডেড বাই a। আমি ভুল করছি কোথাও? লম্ব বাই ভূমি √3 2√3 ডিভাইডেড বাই a, লম্ব বাই ভূমি, ঠিক আছে না? চেক করো তো। √3 a/2 হবে না? √3 এটাই চেক করতেছিলাম, এটাই ভুল হয়েছে কোথাও। হ্যাঁ ঠিক রাইট, ওই জায়গায় ভুল করছি। √3 a/2 বা a√3 ডিভাইডেড বাই 2। হ্যাঁ ঠিক আছে, আমি ওটা দিচ্ছি a√3 ডিভাইডেড বাই 2। তাহলে আমার y অক্ষ বরাবর যে মানটা সেটা কত আসবে? a√3 ডিভাইডেড বাই 2। বাস কাজ হয়ে গেল, কাজ শেষ। তাহলে আমরা a এর স্থানাঙ্ক ব্যবস্থা পেয়ে গেছি, c এরটা পেয়ে গেছি, এটা তো 0 0। দেখো এটা বুঝতে পারছো কিনা? তোমাকে কি করতে হবে? x অক্ষ বরাবর যেতে হবে এবং y অক্ষ বরাবর যেতে হবে। এটার মধ্যে কোনো প্রবলেম নাই, কারণ x অক্ষের উপরে অবস্থিত। তাহলে y এর মান 0, মানে y এর স্থানাঙ্ক 0, কোটির মান 0। কিন্তু এটা তো ভুজও থাকবে, কোটিও থাকবে। কারণ তুমি যদি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকো, মনে করো এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলা, মনে মনে ধরে নাও সহজের মনের জন্য আঁকো, এটা x ধরলা, এটা y ধরলা, ব্যাস একই কথা। তাহলে এই বরাবর যাব, এই বরাবর গেলে আমি x এর মানটা পাবো, আর এখান থেকে এইটুক গেলে y এর মানটা পাবো। সরলরেখা যেবিধি করছো তোমরা, অনেক ম্যাথ করছো, আর 90 করছো, এখনো করতেছো। তাই এইটুক হচ্ছে a/2, কারণ তো মধ্যবিন্দু, মধ্যম অঙ্কন করছো তুমি একটা, তাই এইটুক হচ্ছে a/2। আর এটার মান তো বের করতে পারো, যদি 60 ডিগ্রি দেওয়া আছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, যে কোনো কিছু দিয়ে করা যায়। তাহলে এবার আমাদের সেন্টার অফ মাস বের করতে হবে। সেন্টার অফ মাস XCOM, তাহলে m1 0, এটা তো 0, m into 0 প্লাস এটার মান হচ্ছে m into a প্লাস, আর এটার মান হচ্ছে m into a/2, নিচে হচ্ছে 3m। তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে ma/2 ডিভাইডেড বাই 3m। তাহলে এখানে লসাগু করলে আসবে, উপরে আসবে 3ma, নিচে 2 চলে যাবে 6m, অর্থাৎ এখানে সেন্টার অফ মাস আসবে হচ্ছে a/2। সেন্টার অফ মাস পাইছি a/2 তে, সেন্টার অফ মাস পাইছি a/2 তে, এটা x এর মান। তো সেম ভাবে y একটা বের করো তো নিজেরা, কত আসে দেখো, চেক করো y একটা কত আসে, একটু চেক করো, একটু y টা চেক করো। যারা ফেসবুক লাইভ গ্রুপে আছো সবাই আমাকে ট্যাগ করে দিও। স্যার a√3/6। a√3/6, 6। ঠিক আছে তো? চেক করে দেখতে হবে, কিন্তু কাটাকাটি করা যায় তো, কাটাকাটি করে শর্ট করো একটু, কাটাকাটি করে শর্ট করো একটু। a√3/6 বললো না চিত্রা?
a √3/6 ঠিক আছে, আমি জানি না কিন্তু চেক করো এটা আসছে। जी sir. তাহলে এটা একটু আরো কাটাকাটি করা যায়, তো কাটাকাটি করলে এখানে কি আসে a √3 নিচে হচ্ছে 3 দুগুণে 6 3 into 2, তাহলে এখানে আসবে a বাই এই √3, এখানে একটা √3 থাকবে, তাহলে 2√3 a বাই 2√3। দেখো ঠিক আছে কিনা চেক করে দেখো। তাহলে আমাদের সেন্টার অফ মাস, আসলো x এরটা আসছে a বাই 2 আর y এরটা আসছে a বাই 2√3। চেক করে দেখো, আমি y টা কিন্তু করি নাই, তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে Yes, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সেন্টার অফ মাস এর ভ্যালু আসছে হচ্ছে a বাই 2 আর হচ্ছে a বাই 2√3, এই হচ্ছে অ্যানসার। সেন্টার অফ মাস নিয়ে আমাদের বইতে তেমন কোনো প্রবলেম তুমি পাইবা না। যদি তোমার কাছে জয়কলি বা উদ্ভাসের কোনো বই থাকে একটু চেক করবা, ওইখানে পাইবা।